আমি সুখেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পরিবেশ অবনমনের ফলাফল বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো আজকের এতে আমরা আমাদের যে টেক্সট বুকটি আছে সেই টেক্সট বুকেতে দেখো এখানেতে লেখা রয়েছে যে পরিবেশ অবনমনের ফলাফল, এবং এর পাশেতে কতগুলো ছবি দেওয়া রয়েছে, এবং এই ছবিগুলো দিয়েই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব আজকের এতে যে কীভাবে পরিবেশ দূষণের ফলেতে যে পরিবেশের অবনমন হয় এবং সেই পরিবেশের অবনমনের যে ফলাফল বা যে প্রভাবগুলো আমাদের উপরেতে পড়ে বা পরিবেশের উপরে পড়ে সেগুলি। তো প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে দেখো যে জল দূষণ ও জলাভাব। আমরা আগেই পড়ে এসেছি যে জল যখন দূষিত হতে থাকে, অর্থাৎ কিভাবে না, জলের সঙ্গে যদি অবাঞ্ছিত বজ্র পদার্থ, বিষাক্ত পদার্থ যদি দীর্ঘদিন ধরে মিশতে থাকে, সে জলাশয়ের জল হোক, নদীর জল হোক, বা মাটির তলার যে ভৌম জল, যে জলটা কিন্তু আমরা পান করে থাকি, বা পানীয় জলের যে উৎস হিসেবে যে ভৌম জলটা ব্যবহার করা হয়, সেই জলের সঙ্গে যদি দূষিত পদার্থ, বজ্র পদার্থ, বিষাক্ত রাসায়নিক পদার্থ যদি মিশতে থাকে এবং সেই জল যদি দূষিত হতে থাকে, তাহলে সেই জলের যে স্বাভাবিক যে গুণমান, সেই গুণমান কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং জলের অবনমন হবে, জল দূষণ ঘটবে। এবং তার ফলেতে কী হবে, পানীয় জলের অভাব দেখা দেবে, বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিতে শুরু করবে, এবং যার ফলেতেই কিন্তু এই জলাভাব লক্ষ্য করা যাবে। তারপরেতে আসছে দেখো যে জীববৈচিত্র্য হ্রাস, অর্থাৎ যতই পরিবেশের যে উপাদানগুলো রয়েছে, যেমন জল, মাটি, বায়ু ইত্যাদি উপাদানগুলো যতই দূষিত হবে, তার যে গুণমান, সেই গুণমান যতই আস্তে আস্তে অবনমিত হতে থাকবে, তার প্রভাবটা কিন্তু জীববৈচিত্র্যের ওপরেতেও পড়বে। অর্থাৎ পরিবেশের যে জীববৈচিত্র্য, অর্থাৎ আমাদের যে পরিবেশ রয়েছে আমাদের চারপাশে, তাতে যে উদ্ভিদ প্রাণী, যে সমস্ত বিভিন্ন প্রজাতির যে উদ্ভিদ প্রাণী রয়েছে, তাদের মধ্যে যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যগুলো আস্তে আস্তে কমতে থাকবে এবং বহু উদ্ভিদ এবং প্রাণী কিন্তু অবলুপ্ত হয়ে যাবে এই পরিবেশ অবনমনের ফলেতে। তারপরেতে দেখো আসছে হচ্ছে রাসায়নিক দুর্ঘটনা। তো রাসায়নিক দুর্ঘটনা, পরিবেশ অবনমনের ফলে রাসায়নিক দুর্ঘটনাটা ঘটে না, রাসায়নিক দুর্ঘটনার ফলেতে পরিবেশ অবনমন হয়ে থাকে। তো এক্ষেত্রেতে আমাদের যে টেক্সট বুকটি রয়েছে সেই টেক্সট বুকের উপরের দিকে দেখো দুটো এইরকম রাসায়নিক দুর্ঘটনার কথা রয়েছে, যেটা আমরা পড়ব এবং সেখান থেকেই আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে রাসায়নিক দুর্ঘটনার ফলেতে পরিবেশের দূষণ হয়ে থাকে এবং তার থেকে পরিবেশের অবনমন ঘটে। তো প্রথমে যে ঘটনাটির কথা বলছে দেখো, সেটার নাম হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা, যেটা 1984 সালেতে ঘটেছিল। এবং কোথায় ঘটেছিল না, ইউনিয়ন কার্বাইড রাসায়নিক ও কীটনাশক কারখানার ট্যাঙ্ক ফুটো হয়ে বেরিয়ে এসেছিল বিষাক্ত মিক গ্যাস, যার পুরো নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। তো এই যে ভোপালের যে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, এটা খুব মারাত্মক আকার ধারণ করেছিল, যেটা 1984 সালেতে হয়। এবং এই ইউনিয়ন কার্বাইডের কারখানাতে কিন্তু এই যে মিথাইল আইসোসায়ানাইড যে গ্যাসটি, সেই গ্যাসটি কোনোভাবে লিক হয় বা কোনোভাবে গ্যাসটি নির্গত হতে থাকে, এবং তার ফলেতেই কিন্তু যে মারাত্মক রকম ক্ষতি হয়েছিল, তাতে কিন্তু মারা গিয়েছিল প্রায় 4000 মানুষ এবং অসংখ্য পশু পাখি, আর প্রায় 2 লক্ষেরও বেশি লোক কোনো না কোনোভাবে, মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই গ্যাসের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং এখনও এর প্রভাবে কিন্তু ভুগে চলেছে এই অঞ্চলের মানুষ। অর্থাৎ ভেবে দেখো যে কতটা মারাত্মক আকার। তো এই ভোপাল, এই যে স্থানটা, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের যে রাজ্য মধ্যপ্রদেশ, সেই মধ্যপ্রদেশে অবস্থিত, এবং এই জায়গাটাতেই কিন্তু এই ভয়াবহ রাসায়নিক দুর্ঘটনাটা কিন্তু ঘটেছিল 1984 সালেতে। এবং যে সময় ঘটেছিল সেই সময় তো এর প্রভাব পড়েছিল, মানুষ মারা গিয়েছিল, পশু পাখি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এর যে ইম্প্যাক্ট বা যে প্রভাবটা, এর প্রভাবটা কিন্তু সুদূর প্রসারী হয়েছিল। অর্থাৎ পরিবেশের ওপরেতে কিন্তু দীর্ঘদিন এই গ্যাস দুর্ঘটনার প্রভাব কিন্তু পড়েছিল, এবং এখনও কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু মানুষের উপর, সেই জায়গার মানুষের উপরেতে কিন্তু এই গ্যাস দুর্ঘটনার প্রভাব কিন্তু রয়ে গিয়েছে, এবং সামগ্রিকভাবে কিন্তু এটা ভীষণ রকমভাবে কিন্তু পরিবেশের অবনমন কিন্তু ঘটিয়েছিল। তারপরে তো আরও একটা ঘটনা রয়েছে দেখো, যে 1986 সালেতে ইউক্রেনের চেরনোবিল। তো ইউক্রেনের চেরনোবিল বলে যে জায়গাটা রয়েছে, ইউক্রেন একটা দেশ, তো সেই যে সেই ইউক্রেনের চেরনোবিল বলে একটা জায়গা রয়েছে, সেই চেরনোবিলেতে 1986 সালেতে আর একটা ঘটেছিল কি, জাপানের ফুকুশিমা
তে ঘটেছিল 2011 সালেতে কি ঘটেছিল না পরমাণু দুর্ঘটনা ঘটেছিল। অর্থাৎ এই যে জায়গাটাতে, এই দুটো জায়গাতে পরমাণু দুর্ঘটনা ঘটে, অর্থাৎ কোনোভাবে এখানে এই পরমাণুকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হতো। তো সেইখানেতে কোনোভাবে সেই কেন্দ্রতে কোনোভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়ে সেই পরমাণুর যে রেডিয়েশন, সেই রেডিয়েশন ছড়িয়ে পড়ে এই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এবং সাংঘাতিক রকমভাবে কিন্তু পরিবেশ এবং সেই জায়গাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং নিশ্চয়ই তোমরা জানো যে এই পারমাণবিক যে রেডিয়েশন, এই রেডিয়েশনের প্রভাব কিন্তু সহজে যায় না। এই রেডিয়েশনের প্রভাব কিন্তু সুদূর প্রসারী, দীর্ঘমেয়াদী এবং ভীষণ রকমভাবে কিন্তু পরিবেশের অবনমন কিন্তু ঘটিয়ে থাকে। তো এই গেল এই মোটামুটিভাবে দুটো যে ভয়াবহ যে দুর্ঘটনা, এবং এখানেতে খুব রিসেন্ট যেটা ঘটেছে অর্থাৎ এই জাপানের ফুকুশিমাতে যে এই পারমাণবিক দুর্ঘটনা এবং চেরনোবিলের পারমাণবিক দুর্ঘটনা এবং ভোপালের এই যে গ্যাস দুর্ঘটনা। তো এই রাসায়নিক যে দুর্ঘটনাগুলো ঘটেছিল সামগ্রিকভাবে কিন্তু এগুলো পরিবেশের কিন্তু মারাত্মক রকমভাবে ক্ষতি করে, অবনমন ঘটায় এবং এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী হয়েছে। এবং আজও কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু এই দুর্ঘটনাগুলো থেকে মানুষ কিন্তু বেরিয়ে আসতে পারেনি। এই সমস্ত এলাকার মানুষের উপরেতে কিন্তু সেই দুর্ঘটনার প্রভাব কিন্তু আজও স্পষ্ট রয়েছে। এরপরেতে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে কি না বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন। তো যত বেশি বায়ু দূষিত হবে, অর্থাৎ বায়ুতে যত বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস মিশতে থাকবে, বিভিন্ন যানবাহন জীবাশ্ম জ্বালানি দহনের ফলে, কয়লা পেট্রোলিয়ামের জ্বালানি দহনের ফলেতে যত বেশি পরিমাণেতে কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলেতে মিশতে থাকবে, তত কিন্তু বায়ুমণ্ডলের উত্তাপ বাড়তে থাকবে। কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাস একটা গ্রিনহাউস গ্যাস, যে গ্যাসটা কিন্তু পৃথিবী থেকে যে তাপটা বিকিরিত হয় সেই তাপটাকে কিন্তু ধরে রাখতে সাহায্য করে। এবং বায়ুমণ্ডলেতে যত বেশি পরিমাণেতে কার্বন ডাই অক্সাইড গ্যাস বাড়তে থাকবে, এই কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু তাপকে শোষণ করে নিতে থাকবে এবং সামগ্রিকভাবে কিন্তু বায়ুমণ্ডলের উত্তাপ বাড়িয়ে দিতে থাকবে। এবং যার ফলেতে কী হবে, বিশ্ব উষ্ণায়ন ঘটবে। অর্থাৎ বিশ্বব্যাপী যে তাপমাত্রা, পৃথিবীর যে গড় তাপমাত্রা, সেই গড় তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এর যে ফলাফল, সেই ফলাফলটা কী হবে না মেরু দেশের এবং সুউচ্চ পার্বত্য অঞ্চলেতে যেখানেতে বরফ জমে থাকে, সেই হিমবাহের বরফ কিন্তু আস্তে আস্তে গলতে থাকবে এবং জলবায়ুর পরিবর্তন হতে থাকবে, যেটা কিন্তু খুব সাংঘাতিক রকমভাবে কিন্তু পরিবেশের অবনমন ঘটাবে, জীববৈচিত্র্যের বিলুপ্তি ঘটাবে, মানুষ পশু পাখির জীবন ধারণ করাটাও কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে যাবে আস্তে আস্তে। এরপরেতে দেখো আছে বন্যা। তো পরিবেশের অবনমনে আরও একটি ফলাফল হচ্ছে কি না বন্যা। তো বন্যার ফলেতেও কিন্তু পরিবেশের অবনমন হয়, প্রচুর মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেতেও যখন বন্যা হয়, কিংবা ধরো কোনো সময়তে বাঁধের যে জল, বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনার মাধ্যমেতে যে বাঁধগুলো নির্মাণ করা হয়, সেই বাঁধের জল যদি বেশি পরিমাণেতে ছাড়া হয় তাহলে পার্শ্ববর্তী এলাকা কিন্তু প্লাবিত হয়ে পড়ে এবং তার ফলেতেও কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, পরিবেশের অবনমন হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে আর কি আছে, প্রাকৃতিক সম্পদের হ্রাস। অর্থাৎ যত বেশি পরিমাণে পরিবেশের অবনমন ঘটতে থাকবে, তত কিন্তু প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেই সম্পদের গুণমানটা হ্রাস পাবে। যেরকম ধরো যদি আমি বলি যে উর্বর কৃষি জমি, কৃষিতে যত বেশি পরিমাণেতে রাসায়নিক সার কীটনাশক ইউজ করা হবে, তত কিন্তু সেই জমির যে গুণমান, সেই গুণমান কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, যে কারণে কিন্তু উর্বর কৃষি জমির পরিমাণ কিন্তু কমতে থাকবে। তারপরে দেখো যেরকম পানীয় জলও বলতে পারি, যে পানীয় জল কিন্তু একটা অত্যাবশ্যকীয় প্রাকৃতিক সম্পদ। যে পানীয় জল যদি দূষিত হতে থাকে তাহলে জলাভাব দেখা দেবে, পানীয় জলের সংকট দেখা দেবে এবং সেই প্রাকৃতিক সম্পদের পরিমাণটা কিন্তু হ্রাস পেতে থাকবে। অর্থাৎ পরিবেশের যে সমস্ত উপাদানগুলো দূষিত হতে থাকবে, তার অবনমন ঘটতে থাকবে, সেগুলোর পরিমাণ কিন্তু আস্তে আস্তে কিন্তু হ্রাস পেতে থাকবে। তারপরেতে আরও আছে দেখো যে মুদ্রাস্ফীতি, চাহিদা যোগানের ভারসাম্য হ্রাস। অর্থাৎ জিনিসপত্রের দাম আস্তে আস্তে বাড়তে থাকবে, যতই সম্পদের এই যে প্রাকৃতিক সম্পদের ঘাটতি যত দেখা দিতে থাকবে, ততই কিন্তু সেই প্রাকৃতিক সম্পদ যত কম পরিমাণেতে পাওয়া যাবে, আস্তে আস্তে তত কিন্তু তার যোগান কমতে থাকবে। কারণ সেগুলো থেকে যে সম্পদগুলো তৈরি করা হয় তার পরিমাণও আস্তে আস্তে কমতে থাকবে এবং যে সামান্যটুকু সম্পদ পাওয়া যাবে সেগুলোর দাম কিন্তু খুব বেশি হবে। এবং এটাও কিন্তু পরিবেশের অবনমন কিন্তু অর্থাৎ অর্থনীতির সঙ্গেও কিন্তু যুক্ত। যত বেশি পরিবেশের অবনমন ঘটবে, পরিবেশ দূষণ হবে, তত কিন্তু আস্তে আস্তে কিন্তু অর্থনীতিতেও তার কিন্তু প্রভাব পড়তে থাকবে। সম্পদগুলোর ঘাটতি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য চড়া হতে থাকবে, জিনিসপত্রের দাম বাড়তে থাকবে। এরপরে তো দেখো আছে বায়ু দূষণ। তো
তো আমরা প্রত্যেকেই জানি যে বায়ু পরিবেশের একটি অত্যাবশ্যকীয় উপাদান। তো জীবাশ্ম জ্বালানি বিশেষত কয়লা, পেট্রোলিয়াম এগুলো জ্বালানির ফলেতে যানবাহনের যে সমস্ত বিষাক্ত ধোঁয়া, তার থেকে কলকারখানার বিষাক্ত ধোঁয়া থেকে কিন্তু বায়ুমণ্ডলেতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইডের মতন এই যে গ্যাসগুলো এগুলো ক্রমাগত বায়ুমণ্ডলেতে মিশতে থাকে এবং এই গ্যাসগুলো কিন্তু ভীষণ রকমভাবে বায়ুকে দূষিত করে দেয়। মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে যে মানে কোয়ালিটি এয়ার, মানে যে পরিশ্রুত যে বায়ু, সেই বায়ুটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। তার যে কোয়ালিটি মানে এয়ার কোয়ালিটিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমতে থাকে, যার ফলেতে কিন্তু প্রচুর মানুষের সমস্যা হতে থাকে, শ্বাসকষ্ট থেকে আরম্ভ করে হাঁপানি মতন বিভিন্ন রকমের ফুসফুসের রোগ কিন্তু এই বায়ু দূষণ থেকে হতে শুরু করে। এবং সর্বোপরি কিন্তু যেটা কিন্তু পরিবেশের ওপরেতেও কিন্তু ভীষণ রকমভাবে কিন্তু প্রভাব বিস্তার করে থাকে। তারপরে দেখো আরেকটা জিনিস যেটা রয়েছে, দেখো খরা। আমরা প্রত্যেকেই জানি যে কোনো অঞ্চলে যদি দীর্ঘদিন যাবত যদি জলের অভাব হয় তাহলে কিন্তু সেখানেতে খরা হবে, অর্থাৎ শুকনো হয়ে যাবে। তো পরিবেশ অবনমনে আরও একটা ফলাফল হচ্ছে গিয়ে খরা। তো যদি আমরা বেশি পরিমাণে যদি গাছপালা কাটি, যেটা কিন্তু পরিবেশ মানে অবনমন, পরিবেশ দূষণ প্রত্যেকটার কিন্তু একটি অন্যতম কিন্তু কারণ। অর্থাৎ যত বেশি পরিমাণেতে আমরা গাছপালা কাটবো, অর্থাৎ আমাদের জনসংখ্যাটা তো ক্রমবর্ধমান, তো সেই জনসংখ্যার বসতির জন্য যত আমরা বন জঙ্গল কেটে বসতি স্থাপন করব, তার সঙ্গে সঙ্গে সেই জনসংখ্যার খাদ্যের যোগান দেওয়ার জন্যে আমরা বন জঙ্গল পরিষ্কার করে, গাছপালা কেটে, অরণ্যভূমি পরিষ্কার করে যত আমরা কৃষি জমিকে বার করব, তত কিন্তু আস্তে আস্তে গাছপালার পরিমাণটা কিন্তু কমতে থাকবে এবং যেটার কিন্তু প্রভাব কিন্তু পরিবেশের অবনমন হিসেবে পড়বে। তো যে কারণেতে কী হবে, বৃষ্টিপাতের পরিমাণটাও আস্তে আস্তে কমবে এবং সেই বৃষ্টিপাতের পরিমাণটা কমতে কমতে কী দেখা দেবে না, খরার সৃষ্টি হবে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলেতে মারাত্মক রকমভাবে কিন্তু জল সংকটের দেখা দেবে, মানে প্রয়োজনের থেকে কম বৃষ্টিপাত হবে, যার ফলেতে কিন্তু খরা দেখা দেবে, যেটা কিন্তু খুব ভয়াবহ। তো এটাও কিন্তু পরিবেশের অবনমনের একটা অন্যতম প্রভাব বা অন্যতম ফলাফল হিসেবে ধরা হয়। আর যেটা রয়েছে দেখো, সেটাকে বলছে হচ্ছে ভূমিকম্প। অর্থাৎ ভূমিকম্প দেখো প্রাকৃতিকভাবেও ভূমিকম্প হয়ে থাকে এবং মনুষ্যসৃষ্ট কারণের ফলেতেও কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। ভূমিকম্প বা ধস এই ধরনের যে ঘটনাগুলো হয়, অর্থাৎ দেখো যে আমি যেটা বলেছিলাম, যখন পরিবেশের অবনমনের কারণগুলো নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে যখন বহুমুখী বাঁধ নির্মাণ করা হয়, মানুষের একটি উন্নয়নমূলক কর্মসূচি হচ্ছে বহুমুখী বাঁধ নির্মাণ করা, নদীতে বাঁধ নির্মাণ করা। তো সেই বাঁধেতে কি করা হয়, জলকে ধরে রাখা হয়। তো সেই অনেক সময় দেখা যায় যে জায়গাটাতে এই জলাধারটাকে তৈরি করা হয়েছে জল ধরে রাখার জন্যে, সেই জলাধারের শিলাটা খুব যদি দুর্বল থাকে, তাহলে অনেক সময় দেখা যায় যে সেখানেতে কিন্তু ভূমিকম্প হয়। বাঁধের জল ছাড়ার সময় বা বাঁধের জল মানে যে জলাধারাতে রেখে দেয়, সেখানেতেও কিন্তু ধস নেমে বা ভূমি বসে গিয়ে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। যেরকম কিন্তু মহারাষ্ট্রের কয়না যে জলাধার যেটা ছিল মানে রয়েছে, যেটা সেই জলাধারাতে কিন্তু এরকম ভূমিকম্পের ঘটনা কিন্তু ঘটেছে। তো এইরকমভাবেই কিন্তু পরিবেশের অবনমনের যে ফলাফল, সেগুলো কিন্তু আমাদের মানব জীবনের ওপরেতে কিন্তু পড়তে থাকে, আমাদের পরিবেশের ওপরে পড়তে থাকে এবং যেগুলো থেকে কিন্তু মানে যেগুলোর যে সুদূর প্রসারী কিছু আছে, যেগুলো মানে চটজলদি প্রভাব বিস্তার করে, আবার কিছু আছে আস্তে আস্তে কিন্তু যার ইম্প্যাক্টটা কিন্তু সুদূর প্রসারী হয়, দীর্ঘদিন ধরে কিন্তু পরিবেশেতে স্থায়ী থাকে। তো এই বলে আজকে আলোচনাটাকে আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।